বিবর্জিত প্রজা থেকে নাগরিক অধিকার সমৃদ্ধ নাগরিকে আবার রূপান্তরিত করেছে। This is extremely important and we must not forget that. এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজের কথা বলি, আমি নিজেও কিন্তু খুব অত্যন্ত একটা পজিটিভ মানুষ, খুবই আশাবাদী মানুষ। আমার বয়স 72 এবং আমি নিজেও আস্তে আস্তে এবং এখানকার ছাত্র জীবন থেকে বিভিন্ন আন্দোলন অ্যাক্টিভিজম যেটা বলে সেগুলোর সাথে সম্পৃক্ত থেকেছি। মানবাধিকার বিষয় নিয়ে, বাম রাজনীতি নিয়ে, কালচারাল অর্গানাইজেশন এগুলো নিয়ে, ছাত্র সংগঠন। সেই 10 মিনার কথা আজকে সকালবেলায় বলছিলেন কেউ, সেই 10 মিনার কৃষক সম্মেলনে সেটা অনুষ্ঠান করতে গিয়ে সেখানেও নির্ঘুম রাত কাটানো হয়েছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ছুটেছি সংগঠনের কাজে। সেই মানুষও পর্যন্ত একটা পর্যায়ে এসে এই আমাদের যে দ্বিতীয় মুক্তির আগে মোটামুটি ভাবে দিয়েছিলাম যে আমাদের কপালে বোধহয় নাই স্বাধীনভাবে কথা বলার, আমাদের কপালে বোধহয় নাই নাগরিক হিসেবে একটা ভোট দেওয়ার, আমাদের কপালে তো নাই, আমাদের পরবর্তী জেনারেশনের বোধহয় কপালে নাই। এই ধরনের একটা অবস্থায়, মানসিক অবস্থায় চলে গিয়েছিলাম। এবং তার থেকে আজকে এই যে আমার যে এখানে বসা, আপনাদের সঙ্গে কথা বলার যে সুযোগ পাওয়া, এটা যে কত বড় প্রাপ্তি এটা আপনি বুঝতে পারবেন না। সেই কারণেই আমরা মনে করি, এবং কাদের জন্য এটা হয়েছে, সেই তরুণদের জন্য এটা হয়েছে, সেই শ্রমজীবী মানুষের জন্য হয়েছে। সেই শ্রমজীবী মানুষ নিজে হয়তো ততখানি জীবনের সচ্ছলতা আনতে পারেন নাই, কিন্তু তিনি স্বপ্নে বিভোর থেকেছেন যে আমার সন্তান যেন সুযোগ পায় বৈষম্যহীন এক বাংলাদেশে। সেজন্য তিনি আন্দোলন করেছেন, সেই গার্মেন্টস ওয়ার্কার আন্দোলন করেছেন, সাধারণ মানুষ করেছেন, মা নিজের ছেলেকে নিয়ে রাস্তায় চলে এসছেন, বাবা চলে এসছেন। কাজে আমাদেরকে এই যে ছবিগুলো যেগুলো আমরা দেখেছি, এই অভিজ্ঞতাগুলো বারবার আমাদেরকে স্মরণ করতে হবে এই রকম জায়গায় যখন আমরা বসছি, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সকলে মিলে একটা আওয়াজ আমরা বসেছি, এবং সেখানেও এই জিনিসটা আসতে হবে। তাহলে আমরা সেই তাগিদটা অনুভব করবো। আমরা চাকরি করি, স্কুলের টিচার, ইউনিভার্সিটির টিচার, টিচিং ইজ নট, ইটস নট এ জব, এটা এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এটা সাহায্য করে আমার জীবনী করার জন্য। এটা একটা ব্রত, এটাকে আমার ভীষণ রকম ভাবে একটা প্যাশন। এর বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সেশন চেয়ার, অতিথিবৃন্দ, সেমিনারের পেপার উপস্থাপক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি বিশেষজ্ঞবৃন্দ, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি এবং অন্যান্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, শিক্ষক এবং আমন্ত্রিত ছাত্র নেতৃবৃন্দ, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নেতৃবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের প্রথমেই 1971-এর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে মুক্তিযোদ্ধারা এই দেশে এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে জানিয়ে রাখতে চাই যে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং নিজে একজন মুক্তিযোদ্ধা, এই জন্য আমি গর্বিত। সাথে 2024 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের বীর সেনানীদেরকে আমি লাল সালাম জানাই, যারা তাদের আত্মাহুতি দিয়েছেন। এবং সেখানে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, আমাদের পলিটেকনিক গ্রাজুয়েট 11 জন সেখানে ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সহ আর যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে শহীদ হয়েছেন, বলেছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা সেখানে আহত হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন, হাসপাতালে আছেন, এদের প্রতি সমবেদনা এবং তাদের জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি।
আমি বাংলাদেশের 8 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং 4 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের পক্ষ থেকে, কারিগরি বর্তমান সরকারের, আমার সামনে উপবিষ্ট বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর এস.আর. আবরার এবং আমাদের সচিব মহোদয় ডক্টর খ.ম. কবিরুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সময়োপযোগী। এই সময়ে এই বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছে, অনেকে বলছে যে এই আলোচনা নিয়ে হয়তোবা তেমন কোনো ফলপ্রসূ হবে না। আমি মনে করি অবশ্যই হবে, এবং এটাকে যদি আমরা কার্যকরী করি, যেখানে আমাদের সচিব মহোদয় নিজে আগ্রহ পোষণ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। আমার জানা মতে তিনি এইখানে আসার পর থেকে যথেষ্টভাবে চেষ্টা করছেন যে কারিগরি শিক্ষাকে, কারিগরি প্রতিষ্ঠানগুলোকে কি করে উন্নয়ন করা যায়, এজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে টোটাল বিষয়টা একটু আগে আমাদেরকে সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় যে বললেন যে তিনি এটা নিয়ে কাজ করছেন এবং তিনি কাজ করার যে চেষ্টা করছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আশা করব যে তাদের এই প্রচেষ্টা পরিপূর্ণভাবে সফল হবে। তো আমি এখানে বলবো যে আইডিবির পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে একটা ঘোষণা দিতে চাই, যেটা যে কারিগরি শিক্ষা খাতের যে কোনো ইতিবাচক উদ্যোগের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং আমরা এই ব্যাপারে যে ধরনের প্রয়োজন সহযোগিতা সরকারের পক্ষ থেকে বলবেন, আমরা ইনশাআল্লাহ সেই সহযোগিতা অব্যাহত রাখবো। প্রিয় সুধীবৃন্দ, আজকে যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্মপন্থা নির্ধারণের কথা বলা হয়েছে, সেখানে বলতে চাই যে আমাদের বেশ কিছু কাজ করা দরকার। আমরা অনেকেই এখানে যে টিম আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, এই টিমের মধ্যে 3 ধরনের গ্রুপ আছে। একটা হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে যে যারা দক্ষ কারিগর। কিন্তু এর যে আন্তর্জাতিকভাবে টিম কনসেপ্ট একটা আছে, সেই স্বীকৃত টিম কনসেপ্ট হচ্ছে 1:5:25। একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার যে টিমে থাকবেন সেখানে 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকবেন এবং 25 জন ট্রেডসম্যান থাকবেন। এই টিম কনসেপ্ট আমাদের দেশে মানা হচ্ছে না। এখানে উল্টাটা হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ডিগ্রি ইঞ্জিনিয়ার বেশি বের হচ্ছে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম বের আছে এক একটা প্রতিষ্ঠানে, তাদের সেই অবস্থান সৃষ্টি করা হচ্ছে না। এখানে আমি সরকারের প্রতি আবেদন জানাবো যে তারা যেন এই এর প্রয়োজন কতটুকু, কোন ধরনের ইঞ্জিনিয়ার কতটুকু প্রয়োজন, সেই নিরিখে যাতে তাদেরকে সৃষ্টি করা হয়। তাহলে অহেতুক তাদেরকে এনে তাদেরকে বসিয়ে রাখা, তারা বেকার করা, এটা আমার মনে আমাদের জন্য অমঙ্গল হবে। সেই তাদেরকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, কাজে লাগাতে পারি, তার ব্যবস্থা করা। তেমনি যেমন সেই অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ারকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা যেমন তাদেরকে আউটপুট দিতে চাই, তেমনিভাবে জব মার্কেট আমাদেরকে সৃষ্টি করতে হবে। সারা পৃথিবীতে জব মার্কেট সৃষ্টি করতে হবে এবং দেশে বিদেশে প্রকৌশলীর প্রয়োজন কত সেটা নির্ধারণ করতে হবে। সাথে সাথে তাদেরকে এই জব মার্কেট সৃষ্টি করে তাদেরকে সেখানে নিয়ে যেতে হবে, যাতে করে তারা সেখানে কাজ পায় এবং তাদের অবস্থান তারা দেখাতে পারে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই পলিটেকনিক গ্রাজুয়েটদেরকে অনেক সময় দেখা যায় কিছুটা অবমূল্যায়ন করা হয়, সেইটার দিকটা দেখতে হবে এবং তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় সঠিকভাবে তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস আছে যে ইঞ্জিনিয়ারিং টিম যেটা, সেটা কিন্তু 2 ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে ডেস্ক ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার। এই ডেস্ক ইঞ্জিনিয়ার হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়াররা, যারা প্ল্যানিং, রিসার্চ এবং এর কাজ করবেন, ডিজাইনের কাজ করবেন। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে এই কাজটা তারা বোধহয় করেন না। আমার মনে হয় এখানে যদি কোনো যারা আসেন তারা এই বিষয়টা দেখবেন যে তাদেরকে যে কাজের জন্য নেওয়া হয় সেই কাজটা যাতে তারা করেন, অথচ আমরা দেখি যে এখানে ঠিক সেইটা বোধহয় তারা করছেন না। একটা বিবেচনার বিষয় যে তারা অন্য কাজগুলো করছেন। আমাদের দেশে ছোট একটা কাজও যদি আমাদের দেশে কোনো নির্মাণ কাজ হয়, সেখানে দেখা যায় যে
সেই প্ল্যানিং রিসার্চ ডিজাইনের জন্য যারা নিয়োজিত তারা সেই কাজটি করেন না। বিদেশ থেকে আমরা হায়ার করে নিয়ে আসি, ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাদেরকে দিয়ে প্ল্যান রিসার্চ ডিজাইন ইত্যাদি কাজগুলো করায়। এটা আমার মনে হয় বন্ধ করতে হবে, এবং যারা এখানে কাজ ডিগ্রি ইঞ্জিনিয়ার হন তাদেরকে ওই কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষা কারিকুলাম দিয়ে তাদেরকে বানাতে হবে, এবং সেই ধরনের ডিগ্রি ইঞ্জিনিয়ার আমাদের দরকার হবে যারা ফিল্ড ডেস্কে কাজ করবে। আর ফিল্ড ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের কাজ হবে ওই যে রিসার্চ হয়েছে, প্ল্যান হয়েছে, ডিজাইন হয়েছে, সেই অনুযায়ী এক্সিকিউশন করবে, মাঠের মধ্যে সুপারভিশন করবে, এই কাজগুলো হবে তাদের। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো কাজ করতেন, তারা সুপারভিশন তারপর এক্সিকিউশন কাজগুলো করছেন, কিন্তু তাদেরকে অনেকেই এখন আবার নতুন করে বলছেন যে তাদের পদোন্নতি দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যে কথাগুলো আমার মনে হয় যে আগামীতে এটা নিয়ে অ্যাড্রেস করা উচিত। এবং আমি এখানে আমার সামনে ভবিষ্যৎ মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব যে আমাদেরকে যদি একটু সময় দেন, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার সঙ্গে কথা বলবো, এবং এই ব্যাপারে কী কী সমস্যা আছে, সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে আমরা তার সঙ্গে আলোচনা করার আশা রাখছি। এখন আমাকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, আমি শেষ করতে চাচ্ছি, যে কথা না বলাই ভালো। আর আমি দুঃখিত যে আমি অসুস্থ, আমার চোখে দেখছেন কালো চশমা, আমি চোখের অপারেশন করেছি, এই মাত্র 3 দিন আগে আমি অপারেশন করেছি। তো সুতরাং আমার কথা বলাও নিষেধ। তারপরেও আমি চাচ্ছি যে আজকের এই এত বড় এবং এত ভালো অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমি মানে এখানে আসার লোভ আমি সংবরণ করতে পারলাম না। মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে আমার গত কয়েকদিন আগে বৈঠক হয়েছিল। সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো উত্তপ্ত ছিল, তারা রাজপথ রেলপথ অবরোধ করেছেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছেন, নানান কিছু করে তারা তাদের যে সমস্যা সমাধানের জন্য 6 দফা দাবি তারা পেশ করেছেন। কিন্তু দেখা গেল যে ওই 6 দফা দাবি তাদের জন্য কেউ খেয়াল করছে না। মাননীয় সচিব মহোদয় আমাদেরকে আহ্বান করলেন, আমরা তার কাছে বসলাম, ছাত্রদের নিয়ে গেলাম, বসালাম, ছাত্র নেতাদের নিয়ে, ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ, আমরা সেখানে যে আলোচনা করলাম, এবং সেই আলোচনা করে আমরা মোটামুটিভাবে ছাত্রদেরকে কুলডাউন করেছি যে না, বর্তমান সরকার এবং বিশেষ করে সচিব মহোদয় আগ্রহী আমাদের জন্য কাজ করার জন্য, লেট আস সি, তারা আমাদের কথায় একমত হয়েছে। এখন আমি মাননীয় সচিব মহোদয় এবং আমার সামনে ভবিষ্যৎ উপদেষ্টা মহোদয়কে আবেদন জানাবো, অবিলম্বে এই ছাত্রদের, আন্দোলনরত ছাত্রদের 6 দফা দাবি মেনে নিয়ে তাদেরকে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য। আর তারা যে পড়ালেখায় মনোনিবেশ করে, এখন তারা ফর্ম ফিল আপ করছে না, পড়ালেখা করছে না, এই অবস্থায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে আবার শিক্ষায় ফিরিয়ে নেওয়ার জন্য। এখানে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। বিবর্জিত প্রজা থেকে নাগরিক অধিকার সমৃদ্ধ নাগরিককে আবার রূপান্তরিত করেছে। This is extremely important and we must not forget that. এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজের কথা বলি, আমি নিজেও কিন্তু খুব অত্যন্ত একটা পজিটিভ মানুষ, খুবই আশাবাদী মানুষ। আমার বয়স 72 এবং আমি নিজেও আস্তে আস্তে এবং এখানকার ছাত্র জীবন থেকে বিভিন্ন আন্দোলন, অ্যাক্টিভিজম যেটা বলে, সেগুলোর সাথে সম্পৃক্ত থেকেছি। মানবাধিকার বিষয় নিয়ে, বাম রাজনীতি নিয়ে, কালচারাল অর্গানাইজেশন, এগুলো নিয়ে, ছাত্র সংগঠন। সেই 10 মিনার কথা আজকে সকালবেলায় বলছিলেন কেউ, সেই 10 মিনার কৃষক সম্মেলনে সেটা অনুষ্ঠান করতে গিয়ে সেখানে নির্ঘুম রাত কাটানো হয়েছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা ছুটেছি সংগঠনের কাজে। সেই মানুষও পর্যন্ত একটা পর্যায়ে এসে এই আমাদের যে দ্বিতীয় মুক্তির আগে মোটামুটিভাবে দিয়েছিলাম যে আমাদের কপালে বোধহয় নাই স্বাধীনভাবে কথা বলার, আমাদের কপালে বোধহয় নাই নাগরিক হিসেবে একটা ভোট দেওয়ার, আমাদের কপালে তো নাই, আমাদের পরবর্তী জেনারেশনের বোধহয় কপালে নাই। এই ধরনের একটা অবস্থায়, মানসিক অবস্থায় চলে গিয়েছিলাম। এবং তার থেকে আজকে এই যে আমার যে এখানে বসা, আপনাদের সঙ্গে কথা বলার যে সুযোগ পাওয়া, এটা যে কত বড় প্রাপ্তি, এটা আপনি বুঝতে পারবেন না। সেই কারণেই আমরা মনে করি, এবং কাদের জন্য এটা হয়েছে, সেই তরুণদের জন্য এটা হয়েছে, সেই শ্রমজীবী মানুষের জন্য হয়েছে। সেই শ্রমজীবী মানুষ নিজে হয়তো
ততখানি জীবনের সচ্ছলতা আনতে পারেন নাই, কিন্তু তিনি স্বপ্নে বিভোর থেকেছেন যে আমার সন্তান যেন সুযোগ পায় বৈষম্যহীন এক বাংলাদেশে। সেজন্য তিনি আন্দোলন করেছেন, সেই গার্মেন্টস ওয়ার্কার আন্দোলন করেছেন, সাধারণ মানুষ করেছেন, মা নিজের ছেলেকে নিয়ে রাস্তায় চলে এসছেন, বাবা চলে এসছেন। কাজে আমাদেরকে এই যে ছবিগুলো যেগুলো আমরা দেখেছি, এই অভিজ্ঞতাগুলো বারবার আমাদেরকে স্মরণ করতে হবে এই রকম জায়গায় যখন আমরা বসছি, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সকলে মিলে একটা আওয়াজ আমরা বসেছি, এবং সেখানেও এই জিনিসটা আসতে হবে। তাহলে আমরা সেই তাগিদটা অনুভব করবো। আমরা চাকরি করি, স্কুলের টিচার, ইউনিভার্সিটির টিচার, টিচিং ইটস নট এ জব, এটা এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এটা সাহায্য করে আমার জীবনী করার জন্য। এটা একটা ব্রত, এটাকে আমার ভীষণ রকমভাবে একটা প্যাশন এর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সেশন চেয়ার, অতিথিবৃন্দ, সেমিনারের পেপার উপস্থাপক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি বিশেষজ্ঞবৃন্দ, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি এবং অন্যান্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, শিক্ষক এবং আমন্ত্রিত ছাত্র নেতৃবৃন্দ, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নেতৃবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের প্রথমেই 1971-এর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে মুক্তিযোদ্ধারা এই দেশ এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে জানিয়ে রাখতে চাই যে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং নিজে একজন মুক্তিযোদ্ধা, এই জন্য আমি গর্বিত। সাথে 2024 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের বীর সেনানীদেরকে আমি লাল সালাম জানাই, যারা তাদের আত্মাহুতি দিয়েছেন। এবং সেখানে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, আমাদের পলিটেকনিক গ্রাজুয়েট 11 জন সেখানে ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সহ আর যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে শহীদ হয়েছেন, বলেছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা সেখানে আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছেন, হাসপাতালে আছেন, এদের প্রতি সমবেদনা এবং তাদের জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। আমি বাংলাদেশের 8 লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং 4 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের পক্ষ থেকে, কারিগরি বর্তমান সরকারের, আমার সামনে উপবিষ্ট বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর এস.আর. আবরার এবং আমাদের সচিব মহোদয় ডক্টর খ.ম. কবিরুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সময়োপযোগী। এই সময়ে এই বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছে, অনেকে বলছে যে এই আলোচনা নিয়ে হয়তোবা তেমন কোনো ফলপ্রসূ হবে না। আমি মনে করি অবশ্যই হবে, এবং এটাকে যদি আমরা কার্যকরী করি, যেখানে আমাদের সচিব মহোদয় নিজে আগ্রহ পোষণ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। আমার জানা মতে তিনি এইখানে আসার পর থেকে যথেষ্টভাবে চেষ্টা করছেন যে কারিগরি শিক্ষাকে, কারিগরি প্রতিষ্ঠানগুলোকে কি করে উন্নয়ন করা যায়, এজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে টোটাল বিষয়টা একটু আগে আমাদেরকে সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় যে বললেন যে তিনি এটা নিয়ে কাজ করছেন এবং তিনি কাজ করার যে চেষ্টা করছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আশা করব যে তাদের এই প্রচেষ্টা পরিপূর্ণভাবে সফল হবে। তো আমি এখানে বলবো যে আইডিবির পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে একটা ঘোষণা দিতে চাই, যেটা যে কারিগরি শিক্ষা খাতের যে কোনো ইতিবাচক উদ্যোগের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং আমরা এই ব্যাপারে যে ধরনের প্রয়োজন সহযোগিতা সরকারের পক্ষ থেকে বলবেন, আমরা ইনশাআল্লাহ সেই সহযোগিতা অব্যাহত রাখব। প্রিয় সুধীবৃন্দ,
আজকে যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্মপন্থা নির্ধারণের কথা বলা হয়েছে, সেখানে বলতে চাই যে আমাদের বেশ কিছু কাজ করা দরকার। আমরা অনেকেই এখানে যে টিম আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, এই টিমের মধ্যে 3 ধরনের গ্রুপ আছে। একটা হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে যে যারা দক্ষ কারিগর। কিন্তু এর যে আন্তর্জাতিকভাবে টিম কনসেপ্ট একটা আছে, সেই স্বীকৃত টিম কনসেপ্ট হচ্ছে 1:5:25। একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার যে টিমে থাকবেন সেখানে 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকবেন এবং 25 জন ট্রেডসম্যান থাকবেন। এই টিম কনসেপ্ট আমাদের দেশে মানা হচ্ছে না। এখানে উল্টাটা হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ডিগ্রি ইঞ্জিনিয়ার বেশি বের হচ্ছে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম বের আছে এক একটা প্রতিষ্ঠানে, তাদের সেই অবস্থান সৃষ্টি করা হচ্ছে না। এখানে আমি সরকারের প্রতি আবেদন জানাবো যে তারা যেন এই প্রয়োজন কতটুকু, কোন ধরনের ইঞ্জিনিয়ার কতটুকু প্রয়োজন, সেই নিরিখে যাতে তাদেরকে সৃষ্টি করা হয়। তাহলে অহেতুক তাদেরকে এনে তাদেরকে বসিয়ে রাখা, তারা বেকার করা, এটা আমার মনে আমাদের জন্য অমঙ্গল হবে। সেই তাদেরকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, কাজে লাগাতে পারি, তার ব্যবস্থা করা। তেমনি যেমন সেই অনুযায়ী আমরা ইঞ্জিনিয়ারকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা যেমন তাদেরকে আউটপুট দিতে চাই, তেমনিভাবে জব মার্কেট আমাদেরকে সৃষ্টি করতে হবে। সারা পৃথিবীতে জব মার্কেট সৃষ্টি করতে হবে এবং দেশে বিদেশে প্রকৌশলীর প্রয়োজন কত সেটা নির্ধারণ করতে হবে। সাথে সাথে তাদেরকে এই জব মার্কেট সৃষ্টি করে তাদেরকে সেখানে নিয়ে যেতে হবে, যাতে করে তারা সেখানে কাজ পায় এবং তাদের অবস্থান তারা দেখাতে পারে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই পলিটেকনিক গ্রাজুয়েটদেরকে অনেক সময় দেখা যায় কিছুটা অবমূল্যায়ন করা হয়, সেইটার দিকটা দেখতে হবে এবং তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় সঠিকভাবে তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস আছে যে ইঞ্জিনিয়ারিং টিম যেটা, সেটা কিন্তু 2 ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে ডেস্ক ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার। এই ডেস্ক ইঞ্জিনিয়ার হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়াররা, যারা প্ল্যানিং, রিসার্চ এবং এর কাজ করবেন, ডিজাইনের কাজ করবেন। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে এই কাজটা তারা বোধহয় করেন না। আমার মনে হয় এখানে যদি কোনো যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন যে তাদেরকে যে কাজের জন্য নেওয়া হয় সেই কাজটা যাতে তারা করেন। অথচ আমরা দেখি যে এখানে ঠিক সেইটা বোধহয় তারা করছেন না। এটা বিবেচনার বিষয় যে তারা অন্য কাজগুলো করছেন। আমাদের দেশে ছোট একটা কাজও যদি আমাদের দেশে কোনো নির্মাণ কাজ হয়, সেখানে দেখা যায় যে সেই প্ল্যানিং, রিসার্চ, ডিজাইনের জন্য যারা নিয়োজিত তারা সেই কাজটি করেন না। বিদেশ থেকে আমরা হায়ার করে নিয়ে আসি ইঞ্জিনিয়ার, নিয়ে এসে তাদেরকে দিয়ে প্ল্যান, রিসার্চ, ডিজাইন ইত্যাদি কাজগুলো করায়। এটা আমার মনে হয় বন্ধ করতে হবে এবং যারা এখানে কাজ ডিগ্রি ইঞ্জিনিয়ার হন তাদেরকে ওই কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষা কারিকুলাম দিয়ে তাদেরকে বানাতে হবে এবং সেই ধরনের ডিগ্রি ইঞ্জিনিয়ার আমাদের দরকার হবে যারা ফিল্ড ডেস্কে কাজ করবে। আর ফিল্ড ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাদের কাজ হবে ওই যে রিসার্চ হয়েছে, প্ল্যান হয়েছে, ডিজাইন হয়েছে, সেই অনুযায়ী এক্সিকিউশন করবে, মাঠের মধ্যে সুপারভিশন করবে, এই কাজগুলো হবে তাদের। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো কাজ করছেন, তারা সুপারভিশন, তারপর এক্সিকিউশন কাজগুলো করছেন, কিন্তু তাদেরকে অনেকেই এখন আবার নতুন করে বলছেন যে তাদের পদোন্নতি দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যে কথাগুলো আমার মনে হয় যে আগামীতে এটা নিয়ে অ্যাড্রেস করা উচিত। এবং আমি এখানে আমার সামনে ভূমিষ্ঠ মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব যে আমাদেরকে যদি একটু সময় দেন, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই ব্যাপারে কী কী সমস্যা আছে, এই সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে আমরা তার সঙ্গে আলোচনা করার আশা রাখছি। এখন আমাকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, আমি শেষ করতে চাচ্ছি, যে কথা না বলাই হলো। আর আমি দুঃখিত যে আমি অসুস্থ, আমার চোখে দেখছেন কালো চশমা, আমি চোখের অপারেশন করেছি, এই মাত্র 3 দিন আগে আমি অপারেশন করেছি। তো সুতরাং আমার কথা বলাও নিষেধ। তারপরেও আমি চাচ্ছি যে আজকের এই এত বড় এবং এত ভালো অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমি মানে এখানে আসার লোভ আমি সংবরণ করতে পারলাম না। মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে আমার গত কয়েকদিন আগে বৈঠক হয়েছিল। সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো উত্তপ্ত ছিল,
তারা রাজপথ রেলপথ অবরোধ করেছেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছেন, নানান কিছু করে তারা একটা তাদের যে সমস্যা সমাধানের জন্য 6 দফা দাবি তারা পেশ করেছেন। কিন্তু দেখা গেল যে ওই 6 দফা দাবি তাদের জন্য কেউ খেয়াল করছে না। মাননীয় সচিব মহোদয় আমাদেরকে আহ্বান করলেন, আমরা তার কাছে বসলাম, ছাত্রদের নিয়ে গেলাম, বসালাম, ছাত্র নেতাদের নিয়ে, ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ, আমরা সেখানে যে আলোচনা করলাম এবং সেই আলোচনা করে আমরা মোটামুটিভাবে ছাত্রদেরকে কুলডাউন করেছি যে না, বর্তমান সরকার এবং বিশেষ করে সচিব মহোদয় আগ্রহী আমাদের জন্য কাজ করার জন্য, লেট আস সি। তারা আমাদের কথায় একমত হয়েছে। এখন আমি মাননীয় সচিব মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট উপদেষ্টা মহোদয়কে আবেদন জানাবো, অবিলম্বে এই ছাত্রদের, আন্দোলনরত ছাত্রদের 6 দফা দাবি মেনে নিয়ে তাদেরকে কাজে ফিরিয়ে নেওয়ার জন্য। আর তারা যে পড়ালেখায় মনোনিবেশ করে, এখন তারা ফর্ম ফিল আপ করছে না, পড়ালেখা করছে না, এই অবস্থায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি তাদেরকে আবার শিক্ষায় ফিরিয়ে নেওয়ার জন্য। এখানে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। is the thing actually to concentrate on. আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই there are many other things, but TVET সেক্টরটা হচ্ছে one of the sectors. এটাকে যদি আমরা বিল্ড আপ করতে পারি, then actually we will,